রেকর্ড বৃষ্টিতে ফেনীর ৩ নদীর বাঁধে ১১ স্থানে ভাঙন, ২৫ গ্রাম প্লাবিত। শহর জুড়ে জলাবদ্ধতা। নোয়াখালীর ৫ উপজেলায় মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিওর সত্যতা মিলল বিবিসি ইনভেস্টিগেশনে। ২৪-এর গণ অভ্যুত্থানের অবিসংবাদিত অধ্যায় সাভার। নিয়ন্ত্রণ নিতে ছাত্র জনতার উপর চলে নির্বিচারে গুলি। ৫ আগস্ট পর্যন্ত ২০ দিনে শহীদ অন্তত ৫০। ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শুরু আজই। নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা। অগ্রগতির আশা। এবং যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগের অপেক্ষায় দেশ। সৈয়দপুরে বছরে তৈরি হবে ৫০টি কোচ, চলছে সম্ভাব্যতা যাচাই। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। টানা বর্ষণে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ১১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ২৫টির বেশি গ্রাম। বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ফেনী শহর জুড়েও দেখা দিয়েছে জলাবদ্ধতা, সীমা ছাড়াচ্ছে ভোগান্তি। পরিস্থিতি বিবেচনায় ফুলগাজী উপজেলার ৯৯টি এবং পরশুরাম উপজেলায় ৩২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছেন স্থানীয়রা। সুলাইমান ডালিমের প্রতিবেদনে বিস্তারিত। টানা বৃষ্টিতে ভোগান্তির এমন চিত্র ফেনী শহরের শহীদুল্লাহ কায়সার সড়ক এলাকায়। গত দুদিনের টানা বৃষ্টিতে ফেনী শহরের বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। স্থানীয়রা বলছেন, পৌর কর্তৃপক্ষ বা পানি উন্নয়ন বোর্ড কেউই ২০২৪-এর ভয়াবহ বন্যার অভিজ্ঞতা কাজে লাগায়নি। খাল দখলমুক্তকরণে ব্যর্থতা ও ড্রেনেজ ব্যবস্থার সেই আগের বেহাল দশায় ফের ডুবেছে নগর। ২০২৪-এর যে বন্যা হচ্ছে, আমাদের আসলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি নাই। যেহেতু আমাদের যে প্রশাসন ছিল, ওরা হচ্ছে সঠিক একটা ব্যবস্থা নিতে পারে নাই, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিতে পারে নাই। ড্রেনেজ ব্যবস্থাগুলোর প্রতি একটুও নজর দেয় না আমার মনে হয় না বর্তমান প্রশাসন। যদি নজর দিত আমার মনে হয় না এই সামান্য বৃষ্টিতে এরকম পানি উঠতো। বাঁধগুলোর নির্মাণ হয় নাই, আবার ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নতি হয় নাই। ফেনীতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে এখন পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত। যার প্রভাবে সীমান্তবর্তী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১১ স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রো বাংলো সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বন্যা পরিস্থিতি বিবেচনায় ফুলগাজী উপজেলার ৯৯টি এবং পরশুরাম উপজেলায় ৩২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ফেনী শহরে জলাবদ্ধতার জন্য স্থানীয়রা পৌর প্রশাসনের ব্যর্থতাকে দুষলেও প্রশাসক বলছেন ভিন্ন কথা। বড় বড় ড্রেন তৈরি করব এবং ড্রেনের মধ্যে আন্তঃসংযোগ আমরা করে দেব। তবে আমাদের এই ড্রেনগুলি তো আলটিমেটলি আমাদের খালে, নদীতে এবং সমুদ্রে যেয়ে পড়েছে। এই যে দীর্ঘ যাত্রাপথ, এখানে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে, এই জন্য সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলি আছে তাদের সঙ্গে আমাদের এই কার্যক্রমের সমন্বয় করতে হবে। স্থানীয়রা বলছেন, নদী বাঁধের যথাযথ মেরামত, খাল দখলমুক্তকরণ ও নিষ্কাশন ব্যবস্থায় ড্রেনগুলোকে কার্যকর করা গেলে কমানো যেত দুর্ভোগ। এখন ফেনী। বন্যা জলাবদ্ধতার আরও খবর জানাতে ফেনীর ফুলগাজী থেকে খালেদ সাইফুল্লাহ, নোয়াখালী পৌর এলাকা থেকে নাসিম শুভ এবং বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। তবে শুরুতে আমরা ফেনীর খবরাখবর জানবো। খালেদ, দেখতে পাচ্ছি আপনি যেখানে আছেন এখনো বৃষ্টি হচ্ছে। জানাবেন যে পানিতে তলিয়ে যাওয়ায় কোন কোন সড়কে সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে এবং কতগুলো গ্রাম এখন পর্যন্ত প্লাবিত হয়েছে? যেটি
বিলোনিয়া স্থলবন্দর পর্যন্ত গিয়েছিল সেটি কিন্তু বন্ধ রয়েছে যোগাযোগ। আমি যেখানটিতে আছি এখানে কিন্তু আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে সবগুলো গ্রামেই কিন্তু পানি ঢুকেছে। আমরা জানি যে গতকাল রাতে যে ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া 3টি নদীতে প্রায় 15টি ভাঙনের কবলে পড়ে। নদীর ভাঙনের পরে কিন্তু এখানে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং এখানে এই ভাঙনের কারণে কিন্তু পানি নদী থেকে পানি কিন্তু জনপদে ঢুকছে এবং যার কারণে এখানে যে মানুষের বসত বাড়ি এবং এখানে যে কৃষি এবং মৎস্য সবকিছুই কিন্তু পানিতে ছাপিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা এবং মানুষের ঘরবাড়ি পর্যন্ত কিন্তু ডুবে আছে। তো এইভাবেই কিন্তু পানি যত নামছে ততই কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত অন্তত 30টি গ্রামে পানি ঢুকেছে বলে আমরা এখান থেকে খবর পেয়েছি। তো সকাল 9টা পর্যন্ত আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন যে 306 মিলিমিটার বৃষ্টিপাত এখানে রেকর্ড হয়েছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে এটা এখানে উজানের ঢলে, অর্থাৎ এখানে কিন্তু ত্রিপুরার যে পানি সেটি কিন্তু এই পাহাড়ি ঢলের পানি, উজানের পানি সেটি কিন্তু এখানে প্রবেশ করে এবং নদী ভাঙন সব মিলিয়ে এখানে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে এবং এটা ছড়িয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে এবং সেটা বাড়তে থাকবে। উদ্ধার তৎপরতা আমরা খুব একটা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। নতুন করে বেশ কিছু এলাকার ঘরবাড়ি জলাবদ্ধ হয়েছে এবং সড়কের আসলে যান চলাচল বন্ধ রয়েছে। এখানে ফুলগাজী সড়কে আমরা সকাল থেকে দেখছি যে যানবাহন এখানে চলাচল বন্ধ এবং পরশুরামেও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেখানেও কিন্তু মূল সড়কের বাইরেও যে ছোট যে সড়কগুলো রয়েছে সব সড়কেই কিন্তু পানি উঠেছে এবং পানি এখান থেকে না নামা পর্যন্ত আসলে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কতটুকু মানুষজন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই শহরে যে পানি আমরা দেখেছিলাম গতকালকে সেটি কিন্তু নামতে শুরু করেছে। যদিও শহরের পানি নামছে কিন্তু এখান থেকে যদি উজানের পানি বাড়তে থাকে এবং সেটি যদি গ্রাম পর্যায় থেকে শহরের দিকে ছড়তে থাকে তাহলে কিন্তু এই পানি আরো বাড়বে এবং এভাবেই কিন্তু বন্যা আরো বেশি দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আমরা সহকর্মী নাসিম শুভর কাছে যেতে চাই। শুভ, নোয়াখালীতে বন্যার আশঙ্কা কতটুকু এবং কোন কোন উপজেলায় ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে? সতেরো সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু নোয়াখালীর যে প্রধান শহর রয়েছে মাইজদি সহ নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে প্রায় 4টি উপজেলার অধিকাংশ সড়কে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় গতকাল সন্ধ্যায় কিন্তু জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 4টি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল। সেই 4টি উপজেলা হচ্ছে নোয়াখালী সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচর। অর্থাৎ এই 4টি উপজেলায় আজ কিন্তু মাধ্যমিক পর্যায়ের কোনো শ্রেণী কার্যক্রম চলছে না, বন্ধ রয়েছে তাদের শ্রেণী পরীক্ষাও। তো আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রায় হাঁটু পানিতে নিমজ্জিত। গতকালের পর থেকেই গতকাল রাতভরও কিন্তু বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে সাথে কিন্তু পানিও বেড়ে চলছে। এদিকে ফেনীর পানি কিছুটা নামলেও সেই পানি কিন্তু নোয়াখালীর নিচু এলাকা হওয়ায় ওই পানির চাপ নোয়াখালীতে বাড়ছে, যার কারণে কিন্তু নোয়াখালীতে পানি ক্রমশই বাড়ছে এবং নোয়াখালীর মানুষ আবারও বছর না ফিরতে বন্যার আশঙ্কা করছেন এবং নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ কিন্তু আজ সকাল 11টায় জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডেকেছেন। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছে জেলা প্রশাসকের, তিনি জানিয়েছেন নোয়াখালীতে বন্যা হওয়ার যে আশঙ্কা সেটি একেবারেই কাছাকাছি সময় চলে এসেছে। অর্থাৎ আর 2-1 দিন যদি এভাবে বৃষ্টি হতে থাকে এবং ফেনী থেকে যদি উজানের যে পানির ঢল সেটি নোয়াখালীর দিকে নামতে শুরু করে তাহলে কিন্তু নোয়াখালীতে 2-1 দিনের মধ্যেই বন্যায় পড়তে পারে। সেই লক্ষ্যে যেন আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়। পাশাপাশি নোয়াখালীর যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের যেন দুর্ভোগ কিছুটা হলেও কমানো যায়, সেই জন্যই কিন্তু আজকে তিনি জরুরি সভা ডেকেছেন। এর দিকে আমি কথা বলেছি নোয়াখালীর পৌর এলাকার বাসিন্দাদের সাথে। তারা বলেছেন গত 2 দিন থেকে পৌর এলাকার প্রায় লক্ষাধিক মানুষ যারা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। যে সকল এলাকায় গতকাল সন্ধ্যা পর্যন্ত পানি ছিল না সে সকল এলাকায়ও আজ সকালের মধ্যে কিন্তু পানি প্রবেশ করেছে। এতে করে যারা পৌরবাসী রয়েছেন তারা যেমন ভোগান্তিতে পড়েছেন, পাশাপাশি পৌর এলাকায় নোয়াখালী জেলার প্রধান সবগুলো সরকারি এবং বেসরকারি দপ্তর হওয়ায় এই সকল দপ্তর যারা কর্মজীবী রয়েছেন, যারা চাকরিজীবী রয়েছেন তারাও আসতে বেশ
তো আসলে এই ছিল মুক্তি এখন পর্যন্ত নোয়াখালী থেকে আমার কাছে বন্যার পূর্ব সময়ের যে পরিস্থিতি সেটির এখন অব্দি সবশেষ। আমরা নোয়াখালী থেকে এবার যেতে চাই বরিশালে। অমিত, জানাবেন যে গেল 24 ঘন্টায় সেখানে কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আবহাওয়া অফিস কি বলছে? মুক্তি, একটু জানিয়ে রাখি, গতকাল থেকে আজকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশালের আবহাওয়া অফিস এবং টানা 2 দিনের ভারী বর্ষণের ফলে বরিশালের যে নিচু সড়কগুলো কিংবা নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি নগরীর বগুড়া রোড এলাকায়। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আসলে এই যে স্কুল কলেজ শুরু হওয়ার সময়টা কিংবা কর্মস্থলে যে সময়টাতে মানুষ যায় সেই সময়টিতে কিন্তু আসলে এই জলাবদ্ধতা থাকার কারণে তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছে। আমরা সকাল 9টার সময় এসে আসলে দেখেছি এই জায়গাটিতে যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে আজকে পরীক্ষা চলছে, সেই পরীক্ষার যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে জুতো হাতে নিয়ে এই স্কুলে প্রবেশ করেছে, কেউ কেউ রিক্সা নিয়ে সরাসরি স্কুলের ভিতরে প্রবেশ করেছে, যার কারণে কিছুটা ভোগান্তিতে পড়ছেন। এবং নগরবাসী যারা রয়েছেন তারা বলছেন যে প্রতি বছরই দেখা যাচ্ছে বৃষ্টির সময় অল্প বৃষ্টিতেই বরিশালের বিভিন্ন নগরীর বিভিন্ন জায়গাগুলোতে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ভোগান্তির শিকার হন আসলে যারা নগরবাসী রয়েছেন তারা। এবং তারা বলছেন যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ড্রেন করা হচ্ছে, ড্রেন পরিষ্কার করা হচ্ছে, কিন্তু নগরবাসীদের অভিযোগ সেগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে না, যার কারণে কিন্তু জলাবদ্ধতা কোনোভাবেই কমছে না। এবং নগরীর বগুড়া রোড, বটতলা, কালীবাড়ি রোড সহ ভাটিকানা বিভিন্ন জায়গায় নিচু এলাকাগুলোতে এবং সদর রোডেও কিছু অংশে দেখা যাচ্ছে যে এই জলাবদ্ধতা রয়েছে। এবং এর ফলে কিন্তু যারা অফিসগামী লোকজন রয়েছে কিংবা স্কুলে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন সকাল থেকে। এবং এই মুহূর্তেও যদি দেখায় যে স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে স্কুল থেকে স্কুলে আসতেও কিন্তু তাদের একটু দেরি হচ্ছে এবং অনেকের বাসা বাড়ির ভেতরেও কিন্তু পানি প্রবেশ করেছে এবং এই বৃষ্টিপাত আরও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন যারা আবহাওয়া অফিসের কর্মকর্তা রয়েছেন তারা। এবং নদীর পানিও কিছুটা বেড়েছে, যার কারণে শহরের যে এই জলাবদ্ধতা এটি কিন্তু নিরসন হচ্ছে না এবং পানিও নামতে পারছে না। গতকালকেও আমরা দেখেছি যে নগরীর যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তবে সেটি কিছুক্ষণ পরই নেমে গেছে। তবে গতকাল রাত থেকে যে বৃষ্টিপাত হয়েছে তাতে কিন্তু বরিশাল নগরীর বেশ কয়েকটি এলাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো মুক্তি, বরিশাল থেকে এই ছিল জলাবদ্ধতার সর্বশেষ আমার কাছে। আমাদের সঙ্গে সহকর্মী হাসান রাজীব যুক্ত হয়েছেন সাতক্ষীরার উপজেলা পরিষদ চত্বর থেকে। রাজীব, জানাবেন যে সাতক্ষীরায় আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে এবং পানি নিষ্কাশনে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? মুক্তি, আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যে তথ্য দেওয়া হচ্ছে গত 3 দিনে এখানে 290 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। এটি চলতি যে বর্ষা মৌসুমেতে এটি সর্বোচ্চ রেকর্ড এই 3 দিনের বর্ষার। এবং এই বর্ষার কারণে কিন্তু গত কয়েকদিনে কিন্তু সাতক্ষীরা জেলার যে সমস্ত নিচু এলাকা রয়েছে, বিশেষ করে পৌরসভার নিচু এলাকা এবং আশপাশের যে সমস্ত বিল এবং ঘের এলাকা, এই সমস্ত এলাকায় কিন্তু স্থায়ীভাবে জলাবদ্ধতায় রূপ নিয়েছে। মূলত আমি এখন যে এলাকাটিতে রয়েছি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর, এই চত্বরের অফিসগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেখানে অফিসগুলোর সামনে কিন্তু পানি জমে রয়েছে। পিছনে জনস্বাস্থ্য কার্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন কার্যালয় এবং উপজেলা শিক্ষা অফিস, সেখানে কিন্তু হাঁটু সমান পানি পেরিয়ে অফিসের কর্মকর্তা কর্মচারীরা অফিস করছেন। একই সাথে এখানকার ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ সরকারি বেশ কয়েকটি দপ্তরে কিন্তু এইভাবে পানি জমে রয়েছে। এছাড়া এখানকার যে সমস্ত বাড়িঘর রয়েছে, বিশেষ করে পৌর এলাকার নিচু অঞ্চল যেগুলোতে, এই সমস্ত এলাকা বিশেষ করে সুলতানপুর, কামালনগর, ইটাগাছা, এই সমস্ত এলাকার যে সমস্ত বিল এলাকা এবং আশপাশের যে সমস্ত সড়কের উপরেও কিন্তু আমরা দেখেছি যে পানি উঠে গেছে। বাসা বাড়ির মধ্যেও কিন্তু পানি উঠে গেছে বলে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। তো যে কারণে মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছেন, নানা ধরনের যে চর্মরোগ, সেই চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। অনেকে ভেলায় চড়ে কিন্তু বাড়িতে যাতায়াত করছেন, পানি বন্দি অবস্থায় রয়েছে শত শত পরিবার, অনেকের বাড়িতে রান্না পর্যন্ত হয়নি। যে সমস্ত বাড়িতে কাঁচা ভিটে রয়েছে, বিশেষ করে মাটির যে সমস্ত ভিটে, সেই সমস্ত বাড়িঘরদের কিন্তু ধসে পড়ছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া সাতক্ষীরার শহরের যে পৌরসভার বাইরের যে ইউনিয়নগুলো, বিশেষ করে ব্রহ্মরাজপুর, ধুলিয়ার, ভোমরা স্থলবন্দর এলাকা সহ এই সমস্ত এলাকাতেও কিন্তু বেশ বড় আকারে জলাবদ্ধতা হয়েছে এবং সেখানকার পানি নিষ্কাশনের কোনো পথ নেই। মূলত এখানকার যে সমস্ত ঘেরগুলো রয়েছে, ঘেরগুলো দিয়ে কিন্তু পানি সরতে পারছে না, সেখানে ছোট ছোট বেড়িবাঁধ থাকার কারণে এই পানিগুলো সরতে পারছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ কিন্তু এখানকার প্রশাসনের সাথে তারা কয়েক দফায় কিন্তু মিটিং করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও এই পানি নিষ্কাশনের জন্য নানা ধরনের উদ্যোগ আমরা দেখেছি। যদিও এখানকার পৌর কর্তৃপক্ষ বলছে যে তারা ড্রেনেজ ব্যবস্থা যতটা উন্নত করুক না কেন, খাল বা যে নদী দিয়ে আসলে
সময় পানিটি নামবে সে ধরনের খাল বা নদীতে পানি নামার কোনো পথ না থাকার কারণে মূলত এই পানিগুলো নিষ্কাশিত হতে পারছে না, যে কারণে যারা চেষ্টা করছেন তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তারা ড্রেনেজ ব্যবস্থাপনা এবং যে ঘেরের যে অবৈধ বেড়িবাঁধ সেগুলো অপসারণের চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে জলাবদ্ধ পরিস্থিতির সবশেষ তথ্য। ফেনী, নোয়াখালী, বরিশাল এবং সাতক্ষীরা থেকে আবহাওয়া পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে টানা বৃষ্টিতে দুর্ভোগে রাজধানীবাসী ও বিরামহীন বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবীরা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকা থেকে যুক্ত হয়েছেন আতিক মেজবাহ লগ্ন। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। লগ্ন, জানতে চাই যে রাজধানীতে 24 ঘন্টায় কি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, একই সঙ্গে জানাবেন কোন কোন এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। মুক্ত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পরিবাগে, অর্থাৎ পরিবাগ বা সমকালীন যে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সবগুলোই আমরা ঘুরেছি এবং আবহাওয়া অধিদপ্তরের যে আজকে তথ্য সেটি অনুযায়ী কিন্তু আজকে ঢাকায় ভারী রকমের বৃষ্টি হয়েছে। অর্থাৎ আজকে ঢাকায় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা হচ্ছে 45 মিলিমিটার। আমরা স্বাভাবিক যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ড অনুযায়ী আমরা জানি যে 1 থেকে 10 মিলিমিটারের মধ্যে হালকা বৃষ্টি, এবং এই সংখ্যাটা যখন 44 পেরিয়ে যায়, অর্থাৎ 44 থেকে 88-এর মধ্যে আসলে তখন কিন্তু এটাকে মোটামুটি ভারী বৃষ্টিপাত হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে। গেল দুদিন ধরেই কিন্তু ঢাকায় বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে ঢাকায় বিশেষ করে হচ্ছে পুরান ঢাকায় এবং ঢাকায় মিরপুর কিংবা হচ্ছে মহাখালীর বেশ কিছু জায়গায় আমরা দেখেছি সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা সকাল থেকে জায়গাগুলো পর্যবেক্ষণ করেছি। তবে আপাতত আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এর অদূরেই কিন্তু রয়েছে বাংলা মোটর, অর্থাৎ কর্মব্যস্ত মানুষের জীবনটা যেখানে শুরু হয়ে থাকে। এখানে কিন্তু আমরা দেখেছি যে যারা বিভিন্ন কর্মব্যস্ত মানুষ রয়েছেন, যারা স্বল্প পাল্লা বা দূরপাল্লার মানুষজন রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে যারা ছোট ধরনের যানবাহনগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যাচ্ছেন তারা কিন্তু আলাদাভাবে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা কিংবা অন্যান্য যে তাদের যে অনুষঙ্গ রয়েছে সেগুলো নিয়ে তারা বেরোচ্ছেন। এবং এর সাথে আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু নগরবাসীর ভোগান্তির অন্যতম কারণ হচ্ছে বৃষ্টি। বিশেষ করে হচ্ছে পুরান ঢাকার বেশ কিছু জায়গায় আমরা দেখেছি মালিটোলা থেকে গুলিস্তান পর্যন্ত যে সড়ক রয়েছে সেখানে আমরা জলাবদ্ধতার একটা চিত্র দেখেছি। এবং এর পাশাপাশি এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আমরা রয়েছি, তো এখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির কারণে যারা লোকজন রয়েছেন, যারা আছে পথচারী রয়েছেন, যারা আসলে কর্মব্যস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু এখন একটা বাড়তি নিরাপত্তা নিয়ে বা সতর্কতা নিয়েই কিন্তু যাচ্ছে, যেহেতু বৃষ্টির কারণে আসলে ভোগান্তির মাত্রাটা এমনিতেই বেড়ে যায়। আর একটা বিষয় জানাতে চাই যে যেহেতু বৃষ্টি যখন হয়ে থাকে, বিশেষ করে বৃষ্টি হলে কিন্তু ঢাকার যে বায়ু দূষণের যে মাত্রা রয়েছে সেটি কিন্তু কিছুটা কমে যায়। তবে ঢাকায় কিন্তু গতকালকে বায়ু দূষণের যে এখানে যে বায়ু দূষণের যে আলাদা একটা মানদণ্ড রয়েছিল সেখানে স্কোরটা ছিল হচ্ছে 57, কিন্তু আজকে সেটি কিন্তু আরও বেড়ে গেছে। অর্থাৎ আজকে কিন্তু বায়ু দূষণের মাত্রা বৃষ্টি হলে কিন্তু বেড়ে গেছে। তো মুক্তি এই ছিল ঢাকার পরিবার থেকে সর্বশেষ। আমাদের সঙ্গে সহকর্মী আতিক মেজবাহ লগ্ন যুক্ত ছিলেন রাজধানীর পরিবাগ এলাকা থেকে, জানাচ্ছিলেন রাজধানীর আবহাওয়ার সবশেষ পরিস্থিতি। জুলাই আন্দোলন দমনে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি করার ও হত্যার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া ফোন কলগুলোর একটির অডিও যাচাইয়ের ভিত্তিতে নিশ্চিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন। ব্রিটিশ এই সংবাদ মাধ্যম জানায় হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোনালাপের রেকর্ডিং ব্যবহারের পরিকল্পনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। নুজহাত কামালের প্রতিবেদন। গেল মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া এই ফোনালাপের অডিওতে যে কণ্ঠটি শোনা যাচ্ছে সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই, নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী দল বিবিসি আই। 2024 সালে ছাত্র আন্দোলন চলার সময় 18 জুলাইয়ের ফোনালাপ এতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যাকে যেখানে দেখা যাবে সবাইকে গ্রেপ্তার করতে হবে, বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশনাও দেয়া আছে। ফাঁস হওয়া অডিওতে স্পষ্ট সরকার বিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীকে সরাসরি গুলি করার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা। জানা যায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের অজ্ঞাত এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে ফোনে একথা জানান হাসিনা। বিবিসি জানায় হাসিনার কণ্ঠে পুরনো অডিওর সাথে ফাঁস হওয়া অডিও মিলিয়ে ফোনালাপটির সত্যতা যাচাই করেছে বাংলাদেশ পুলিশের তদন্ত শাখা সিআইডি। পাশাপাশি ইয়ারশটের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে রেকর্ডিংটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেছে বিবিসিও। একাধিক পদ্ধতিতে বিশ্লেষণের মাধ্যমে ইয়ারশট নিশ্চিত করে রেকর্ডিংয়ে বক্তব্য এডিট বা ম্যানিপুলেট করা হয়েছে বলে কোনো প্রমাণ মেলেনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে 1400-র বেশি মানুষ নিহত হয়েছে। বিবিসিআই বলছে হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোন আলাপের রেকর্ডিং ব্যবহার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। প্রতিবেদনে বলা হয়, এই রেকর্ডিংয়ের মাধ্যমে কোনো বেআইনি উদ্দেশ্য বা অনুচিত তৎপরতা প্রমাণ করা যাবে না বলে টেপটির সত্যতা নাকচ করেছেন আওয়ামী লীগের এক মুখপাত্র। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা। গেল বছর গণ আন্দোলনের মুখে 5 অগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধের মুখে সর্বপ্রথম ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর অব্যাহত গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। 18 জুলাই গুলিবিদ্ধ ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে টেনে হিচড়ে নামানোর দৃশ্য দেখে কেঁদেছিল দেশবাসী। আশুলিয়ার লাশ পোড়ানোর ঘটনা ইতিহাসে বিরল। ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণঅভ্যুত্থানের পর এখন অনৈক্যের সুর দেখছেন জুলাই যোদ্ধারা। হাসিব বিল্লার প্রতিবেদন। পুলিশ একটা টের পাইছে যে এপিসিতে কেউ উঠছে পিছনে, তো যে নাকি ওই যেটা ঢাকনা থাকে সেটা এরকম বন্ধ করতে যাচ্ছে। তখন গাড়ি থেকে পুলিশ নেমে এসে শটগান দিয়ে তার একেবারে বুকে, মানে এটা পরিকল্পিত, তাকে বাঁচতে দেওয়া যাবে না। তখন ওরা ওখান থেকে না নামায়ে কয়েকবার করে রাউন্ড দিতে থাকে ওকে উপরে রেখেই, এবং এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। যখন দেখছে যে কিছুটা ছাত্ররা পিছাই গেছে ছাত্র জনতা, তখন হচ্ছে ওকে ওইভাবে ওখানে ফেলে দেয়। পারতপক্ষে ওই ভিডিওটা ইচ্ছাকৃতভাবে রিপিট করতে চাই না। এটা বাবা মা বা বোন বা যারা ওই লুইসা কেউই আসলে চুপ থাকতে পারে না, প্রত্যেকের চোখে পানি চলে আসে। ওরা ভেবেছিল ইয়ামিনের ওপর গুলি করলেই দমে যাবে আন্দোলন, কিন্তু ইয়ামিনের সাথে পুলিশের এমন বর্বরতা দেখে ফুঁসে ওঠে ছাত্র জনতা। রাজপথে নেমে আসে লাখো ইয়ামিন। শুধু সাভারেই 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শহীদ হন 50 মানুষ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আরেক বেদনার উপাখ্যান হয়ে আছে সাভারের শ্রাবণ গাজী। সাভার ডেইরিতে এই শহীদের কবরের পাশেই আমাদের কথা হচ্ছিল তার মায়ের সঙ্গে। বলছিলেন, মালয়েশিয়ায় সফটওয়্যার প্রকৌশল পড়া শ্রাবণের বার্ষিক ছুটি পড়েছিল উত্তাল জুলাইয়ের ঠিক মাঝামাঝিতেই। বিদেশে পড়াশোনা করা ওই যুবক ঘরেই থাকতে পারতেন, কিন্তু রক্তিম জুলাইয়ের আহ্বান তা হতে দেয়নি। পুরো জুলাই জুড়ে তো ছিলেনই, সামিল হয়েছিলেন অভ্যুত্থান দিনের শহীদি মিছিলে। কে জানে যে এত সুখের সংসারটা আমার একটা গুলির আঘাতে আবার শেষ হয়ে গেছে, সবকিছু আবার সব শেষ হয়ে গেছে। আমরা এখন ঘরের মধ্যে ভালো মতো থাকতে পারি না, যেদিকে তাকায় সেদিকে তো বসে থাকতো। মূলত 5 আগস্ট চরম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় ঢাকার এই প্রবেশ পথে। পুলিশের ব্যারিকেড ও মৃত্যু ভয় উপেক্ষা করে কয়েকশো মানুষ জড়ো হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শপথ নিয়ে ঢাকা অভিমুখে দ্রোহের যাত্রা শুরু হয় বেলা 11টার পর। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় অসংখ্য গার্মেন্টস শ্রমিক। বিপরীতে অস্ত্র গোলা বারুদ নিয়ে গণমানুষকে রুখে দিতে মরিয়া স্বৈরাচারের সহযোগীরা। প্রত্যেকটা এলাকায় মানুষজন অপেক্ষা করছে কখন জাহাঙ্গীরনগরের মিছিল আমার এলাকার সামনে দিয়ে যাবে, তখন সেখানে যুক্ত হব। তো যুক্ত হচ্ছে, তো এক পর্যায়ে আমরা হচ্ছে পাকিজা পর্যন্ত যাওয়ার পর ওইখানে অনবরত গুলিবর্ষণ শুরু হয়। দেখলাম যে আমার ঠিক এক হাত সামনে একটা ছেলে আসলে তার ঘাড়ে গুলি লাগে এবং সে ওখানে পড়ে যায়। আমার হাতে স্লোগানের মাইক এবং কিছুজন মানুষ তাকে নিয়ে একদম আমার গা ঘেঁষেই শ্রাবণ গাজীকে কোলে করে নিয়ে যাচ্ছে। তখন শিক্ষকরা প্রায় 9-10 জন হাত তুলে পুলিশদেরকে নিবৃত করার চেষ্টা করে, কিন্তু পুলিশরা কিন্তু সেই মিছিলে নির্বিচারে টিয়ার গ্যাস, গুলি সহ অনেক ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। সেদিনই সাভারের আশুলিয়ায় ঘটে যায় হৃদয় বিদারক আরেক ঘটনা। পুলিশের গুলিতে প্রাণ হারানো 5 জন এবং গুরুতর আহত একজনকে ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয় পেট্রোল ঢেলে। বর্বরোচিত ঘটনার সাক্ষী হয় বিশ্ব।
সাভার অঞ্চলে তীব্র আন্দোলন শুরু হয়েছিল এর ২০ দিন আগে। ১৫ জুলাই সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত মশাল মিছিলে হামলা করে ছাত্রলীগ। হামলার মুখে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে সেখানেও হামলা চালায় ছাত্রলীগ ও বহিরাগত অস্ত্রধারীরা। পরদিন শিক্ষার্থীরা একজোট হয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে ছাত্রলীগকে। ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস হিসাবে প্রথম নাম লেখায় জাহাঙ্গীরনগর। যখন নারীদের উপর তারা আঘাত আনতে দ্বিধাবোধ করে না, তখন আসলে এই ক্যাম্পাসের সকল শিক্ষার্থী ফুঁসে ওঠে। প্রশাসন আমাদের এই হামলার উপযুক্ত জবাব তো দেয়নি, বরঞ্চ আশেপাশে সন্ত্রাসীদের ভাড়া করে এনে এবং পুলিশ প্রশাসনকে এনে ছাত্রলীগের সহকারে আমাদের উপরে একটা নারকীয় হত্যাযজ্ঞ চালায়। সম্প্রতি ১৫ জুলাইকে কাল রাত হিসাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক পর্যায়ে যখন গণ অভ্যুত্থানের ১ বছর পর নতুন বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত স্বপ্ন কতটা পূরণ হলো প্রশ্ন ছিল তাদের কাছে। আমরা ইন্ডিয়ার আধিপত্য আমরা মানি না, আমরা স্বৈরাচারের কোনো কথাই আমরা থেমে থাকবো না। তো এই জায়গাটাতে আমরা সবাই একমত ছিলাম, কিন্তু এখন এই নির্বাচনের নামে এখানে কিন্তু এক ধরনের মেকানিজম হচ্ছে যে কীভাবে স্বৈরাচার আবার ফিরে আসতে পারে। ক্যাম্পাসের অর্থাৎ কর্তৃত্বমূলক যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক সমিতির যারা ছিলেন এবং বিএনপিপন্থী যারা ছিলেন তারাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ পদগুলোতে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষিতে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পর, প্রত্যেকটা সফল আন্দোলনের পর এক একটা গোষ্ঠী তৈরি হয় যারা আন্দোলনের সফলতাকে লুট করবার জন্য উঠে পড়ে লেগে যায়। যে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা মাঠে গড়িয়েছিলাম ২৪শে জুলাইতে, আজ এসে কিন্তু আমরা হতাশ। আমরা দেখতে পাচ্ছি অনৈক্যের সুর। যে এই শহীদদের যে স্বীকৃতি, যে জুলাই যে সনদ, কোনো কিছুই দিতে আসে না, কিন্তু আমাদের সন্তানের বিচারকে আজ হইব তাও কোনোই নাই। হাসিব বিল্লাহ, এখন সাভার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনার বৈঠক শুরু হচ্ছে আজই। ৯ থেকে ১১ জুলাই পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। বাণিজ্য সচিব, অতিরিক্ত বাণিজ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। এদিকে ৩ মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের পণ্যের উপর ৩৭% শুল্ক সহ বেশ কয়েকটি দেশের উপর শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। সে সময় শুল্ক কার্যকরের আগে সময় দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলে। এতে প্রভাব পড়েছে সবজির উৎপাদন সরবরাহে, কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। এ নিয়ে আরও জানাতে নগরীর কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ। জিয়াদ, সবজি ও মাছের বাজারে দরদাম কেমন দেখছেন জানাবেন। মুক্তি, মূলত বৃষ্টির কারণে একেবারে জনজীবন বিপর্যস্ত বলা চলে চট্টগ্রাম সহ আশেপাশের যেই জেলাগুলো আছে, এবং খুব একটা প্রয়োজন ছাড়া মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছে না, সেটি বাজারঘাট কিংবা বাজার সদাই করার জন্য, এবং খুব জরুরি প্রয়োজন হলে আসলে মানুষ বের হচ্ছেন, কর্মব্যস্ত মানুষ যাচ্ছেন, যার প্রভাব কিন্তু বাজারে পড়েছে। একই সাথে সবজি এবং মাছের যে সরবরাহ সেখানেও প্রভাব পড়েছে। এখানে বিক্রেতারা বলছেন যে বেশি প্রভাব পড়েছে শাক এবং সবজির বাজারে। বৃষ্টির কারণে বেশিরভাগ শাকের যেই ফসলি ক্ষেতগুলো ছিল সেগুলো নষ্ট হয়েছে, ডুবে গিয়েছে। ফলে লাল শাক যেখানে আগে বিক্রি হতো 30 টাকা, সেটি বিক্রি হচ্ছে 40 টাকা। কলমি শাক যেটি একেবারে কম দামে ছিল 10 টাকা, সেটি বিক্রি হচ্ছে 15 টাকায়। পুঁই শাক বিক্রি হচ্ছে 30 টাকায় বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে 40 টাকা। অর্থাৎ প্রতি আটি শাকে 10 থেকে 15 টাকা দাম বেড়েছে। সবজিরও একই অবস্থা, কারণ দেখা গেছে যে মরিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি উত্তরবঙ্গ থেকে এবং আশেপাশের অঞ্চল থেকে চট্টগ্রামের বাজারগুলোতে আসতো, সেই সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। এবং একই সাথে বৃষ্টির কারণে যে ছোট ছোট যান ভ্যান গাড়ি করে সবজিগুলো এই খুচরা বাজারে আসতো পাইকারি বাজার থেকে, সেখানেও দাম বেড়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি সবজিতে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। কাঁকরোল বিক্রি হচ্ছিল 40 থেকে 50 টাকা, সেটি এখন 70 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 90 টাকা, ছড়া বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, ঝিঙা বিক্রি হচ্ছে
প্রায় 70 টাকা কেজিতে। একই সাথে টমেটো এবং কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিক্রেতারা বলছেন কাঁচামরিচ মূলত আসে উত্তরবঙ্গ থেকে, বিশেষ করে বগুড়ার সেই অঞ্চলগুলো থেকে। এতদিন 30 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, আজকের বাজারে কাঁচামরিচের দাম 100 টাকায় গিয়ে ঠেকেছে এবং ধাপে ধাপে সেটি বাড়ছে। টমেটো বিক্রি হচ্ছিল এতদিন 70 থেকে 80 টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজিতে। একই সাথে মাছের যে বাজার, সেখানে আমরা দেখেছি যে সামুদ্রিক যে মাছের সরবরাহ কিন্তু বাজারে অনেক কম এবং চট্টগ্রাম সহ পুরো এই অঞ্চলের মানুষ আসলে সামুদ্রিক মাছের উপর অনেকটা নির্ভরশীল, কিন্তু সমুদ্রে জেলেরা যেতে না পারায় সামুদ্রিক যেসব মাছ তার সরবরাহ কমেছে, ফলে অন্যান্য মাছের উপর কিন্তু এক ধরনের চাপ বেড়েছে। সে কারণেই কেজিতে 10 থেকে 20 টাকা কিন্তু মাছের দামও বেড়েছে। মুক্তি। চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন হোসাইন জিয়াদ। সাভারের আমিনবাজার এলাকায় 12 দিন ধরে নেই গ্যাস। ঘরের রান্নায় গ্যাস না পেয়ে বিপাকে ওই এলাকার লক্ষাধিক মানুষ। খাবারের জন্য বিকল্প উপায়ে লাকড়ির চুলায় রান্না করছেন কেউ কেউ, আবার কারো ভরসা হয়ে উঠেছে হোটেল রেস্তোরাঁ। তবে গ্যাস সংকট সবচেয়ে বেশি ক্ষতি করছে সিএনজি স্টেশন ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন খাত সংশ্লিষ্টদের। হুমায়ুন কবিরের প্রতিবেদন। সাভারের আমিনবাজারের বড়দেশি গ্রাম, 12 দিন ধরে এলাকায় গ্যাস নেই, তাই রান্না করতে হচ্ছে লাকড়ির চুলায়। শুধু ডালিয়া বেগম নয়, পুরো এলাকায় একই দুর্ভোগ। রান্না খাওয়ার সমস্যার পাশাপাশি খাবার কিনে খেতে লাগছে বাড়তি অর্থ। ছেলে অফিসে যায়, ভাত নিতে পারে না, মনে করেন অনেক কষ্ট করে খায়, আবার আমরা অনেক কষ্ট করে পাক শাক করি। এলাকাবাসী বলছেন 12 দিন আগে আমিনবাজার এলাকার প্রধান লাইনে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। নিরাপত্তার বিবেচনায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস। এখন পর্যন্ত গ্যাস সংকটের দুর্ভোগ কাটেনি। মেঘে ভিজতাছি আর যে চুলায় আগুন জ্বলতেছে, একবার নিভে যায় একবার জ্বলে। আমরা এসে পাক করা পারি না, রান্না করা পারি না, সবার না খাওয়া। আমরা দুগা ভাত রাঁধতে পারি না, রুগী বাচ্চায় ওখানে এই যে চিড়ামুড়ি খায় কোনো মতন দিন কাটাই। গ্যাস না থাকায় বন্ধ হয়ে গেছে সিএনজি স্টেশনগুলো। প্রভাব পড়ছে গ্যাস সম্পৃক্ত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও। দ্রুত সমস্যা থেকে মুক্তি চাইছেন ভুক্তভোগীরা। আমাদের সিএনজি স্টেশন বন্ধ এবং গাড়ি ড্রাইভারদের তাদের অনেক দুর্ভোগ এবং তিতাস গ্যাসের আধুনিক কোনো যন্ত্রপাতি না থাকার কারণে আজকে আমাদের অনেক দিন যাবৎ আমরা ভোগান্তি। এদিকে তিতাস কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর মেরামত শুরু হলেও লিকেজ স্থলে অত্যধিক বালু থাকায় ব্যাক পেতে হচ্ছে। এছাড়াও ওই এলাকায় লোডশেডিং বাড়ায় মেরামতি কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। একটা জায়গায় আমার পাইপ আছে, পাইপটা লোকেট করে ওই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, ওই দিক দিয়ে প্রচুর পরিমাণে বালি এবং পানি আসছে। তো আপাতত ওইখানে একটা 3 মিলিমিটার শীট দ্বারা সাপোর্ট দেওয়া হয়েছে। আমরা আশা করতেছি আগামী 1-2 দিনের ভিতরে কাজটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত ও ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন সাভার। যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে 2000 কোটি টাকা ব্যয় দেশের 3টি বড় ও 3টি ছোট রেল কারখানা আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যে কারখানাগুলোতে সংযোজন বা তৈরি করা হবে নতুন কোচ। এর মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় বছরে 50টি কোচ সংযোজনের লক্ষ্য রয়েছে। চলছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। অর্থায়ন নিশ্চিত হলে 2 বছরের মধ্যেই বাংলাদেশেই তৈরি হবে বিশ্বমানের যাত্রীবাহী রেল কোচ। আশিকুর রহমান আশিকের ছবিতে জানাবেন আমিরুল বাপ্পি। 1870 সালে যাত্রা শুরু সৈয়দপুর রেলওয়ে কারখানার। আসাম বেঙ্গল রেলওয়ের যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সৈয়দপুরে কারখানা তৈরি করে ব্রিটিশরা, যেখানে রেল কোচ তৈরি সহ চলত মেরামতের কাজ। এরপর পাকিস্তান আমল পর্যন্ত এই কারখানায় তৈরি হতো কাঠের কোচ। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে কারখানার তেমন একটা আধুনিকায়ন হয়নি। এ কারণে কোচ নির্মাণের পরিবর্তে আমদানি নির্ভর হয়ে পড়ে বাংলাদেশ রেলওয়ে। এদিকে 90 দশকের শুরুতে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলের কর্মীদের বড় অংশই চলে যায় অবসরে। বর্তমানে কারখানাটিতে 2800 লোকবলের বিপরীতে কাজ করছে 30%-এরও কম কর্মকর্তা কর্মচারী। 150 বছরের পুরনো এই কারখানাটিতে অবশেষে লাগতে যাচ্ছে আধুনিকতার ছোঁয়া। 2000 কোটি টাকা ব্যয়ে দেশের 3টি বড় ও 3টি ছোট কারখানা আধুনিকায়নের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সৈয়দপুর কারখানা ছাড়াও পার্বতীপুর লোকোমোটিভ, চট্টগ্রামের পাহাড়তলীর বড় কারখানা এবং পার্বতীপুর, ঢাকা ও চট্টগ্রামের 3টি ছোট কারখানা আধুনিক হলে দৃশ্যপট পাল্টে যাবে খুব শিগগিরই।
এর মাধ্যমে কয়েক দশক বাদে আবারও কোচ সংযোজনের যুগে প্রবেশ করবে সৈয়দপুর রেলওয়ে কারখানা। নতুন একটি ক্যারেজ কনস্ট্রাকশন ওয়ার্কশপ নির্মাণ করা হবে কারখানার ভেতরেই, যেখানে প্রতি বছর সংযোজন বা তৈরি হবে 50টি নতুন কোচ। আমাদের রিসোর্স রয়েছে, আমাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা সব কিছুই রয়েছে। আমরা যদি একটু সাজিয়ে নিতে পারি, আমাদের লক্ষ্যে আমরা ট্রেন আপ করতে পারি, তা আমাদের লোক দিয়ে আমরা কোচ তৈরি করতে পারবো, মেরামতো করতে পারবো, সব কিছুই সম্ভব। ইতোমধ্যে কয়েকবার সম্ভাব্যতা যাচাই করেছে পরিদর্শক দল। আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন হবে নকশা প্রণয়নের কাজ। 2 বছরের মধ্যে কোচ নির্মাণ শুরু করা যাবে বলে আশাবাদী কর্মকর্তারা। 2026 সালের জুন মাসের মধ্যে আমাদের ডিটেল ডিজাইন অ্যান্ড এস্টিমেশন কাজটা কমপ্লিট করা। যদি সেই অনুযায়ী এগোতে পারি তাহলে আশা করি 2027 সালে আমরা নতুন একটা দিগন্তে পৌঁছাবো, যার দ্বারা আমরা সৈয়দপুর কারখানায় ক্যারেজ রক্ষণা, ক্যারেজ মেরামত, ক্যারেজ শুধু অ্যাসেম্বলিং কাজটা আমরা করতে সক্ষম হব। কারখানাগুলো আধুনিকায়নের জন্য বিদেশি অর্থায়নের খোঁজে রয়েছে সরকার। খুব স্বল্প সময়ের মধ্যেই সেই অর্থায়ন পাওয়া যাবে বলে আশাবাদী রেল বিভাগ। অবশেষে আধুনিক রেলওয়ে কোচ সংযোজনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে এই সৈয়দপুর কারখানাতেই উৎপাদন হবে আধুনিক মানের যাত্রী পরিবহনকারী কোচ। এর ফলে বাড়বে যাত্রী সেবা, আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে স্বয়ংসম্পূর্ণ হবে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। নেপাল চীন সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণ গেছে অন্তত 8 জনের। এর মধ্যে নেপালে নিখোঁজ 20 এবং চীনে অন্তত 11 জন। বন্যার পানির প্রবল স্রোতে ধসে পড়েছে 2 দেশকে যুক্ত করা মৈত্রী সেতু। অন্যদিকে ভারতের হিমাচলে চলমান নজিরবিহীন বন্যায় মৃতের সংখ্যা 80 ছাড়িয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ত্রিপুরায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দিল্লি ও কলকাতাতেও। নুজত কামালের প্রতিবেদন। বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া। হিমালয় ঘেঁষা তিব্বত অঞ্চলে মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোটেকোশি নদী প্লাবিত হয়ে ভেসে যায় সীমান্তে চীন ও নেপালকে যুক্ত করা মৈত্রী সেতু। থমকে গেছে নেপাল চীন সীমান্ত বাণিজ্য। চীন থেকে আমদানিকৃত পণ্যবাহী বেশ কয়েকটি কন্টেইনারও ভেসে গেছে তীব্র স্রোতে। মঙ্গলবার অর্ধশতাধিক মানুষকে জীবিত উদ্ধারের পর বুধবারও দুর্গম এলাকাটিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী। দেশটিতে নিখোঁজদের মধ্যে 6 চীনা কর্মী ও 3 পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নেপালের নুয়াকোট জেলায় ত্রিশুলী নদীর তীরবর্তী এলাকাতেও উদ্ধার অভিযানে ব্যস্ত সেনাবাহিনী। বর্ষার প্রথম 2 সপ্তাহে 23টি আকস্মিক বন্যা, 19টি পাহাড়ি ঢল আর 16টি ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ। পানি নেমে যাওয়ায় প্রকট হচ্ছে ক্ষতচিহ্ন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এখনও 225টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্ধার অভিযান অব্যাহত। চলতি মাসের প্রথম সপ্তাহে 203 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে হিমাচলে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 50 মিলিমিটার বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলায় 110%, সিমলায় 89% আর উনায় 86% অতিরিক্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বুধবারও হিমাচলের 7 জেলায় ফের আকস্মিক বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী ও পাহাড়ি গিরিখাত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। সিমলায় জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে অলকানন্দা নদীতে পানি বাড়তে থাকায় আকস্মিক বন্যার কবলে উত্তরের আরেক রাজ্য উত্তরাখণ্ড। জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টির পর রাজৌরি ও পুঞ্চ জেলায় পাহাড়ি ঢলে হয়েছে প্রাণহানিও। উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সহ সারা ভারতেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মধ্যপ্রদেশের 2 জেলায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট, 4টির বেশি জেলায় দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। মহারাষ্ট্র, নাগপুর সহ মধ্যাঞ্চলীয় 4 জেলায় রেড অ্যালার্ট ও 3 জেলায় অরেঞ্জ অ্যালার্ট চলছে। মহারাষ্ট্র থেকে গুজরাটে প্রবাহিত পূর্ণা নদীতে পানি বাড়ছে। কাবেরী, নবসরী, রঞ্জিত সাগর, ওয়াগাদিয়া আর জামনগর নদীতে পানি উপচে উপকূল তলিয়ে যাওয়ার শঙ্কায় 1 মাসে প্রায় 5000 বাসিন্দাকে সরিয়ে ফেলা হয়েছে।
গুজরাটের ২০৬টি জলাধারে পানি বেড়ে ধারণ ক্ষমতার ৭০% পানি জমেছে ৪৯টি বাঁধে, ২৪টি পূর্ণ। আরও বৃষ্টি আর পানি বাড়ার আভাসে ৩৪টি বাঁধে সর্বোচ্চ সতর্কতা এবং আরও ৩৯টি বাঁধে বিভিন্ন পর্যায়ের সতর্কতা জারি রয়েছে। বুধবারও ভারী বৃষ্টির কবলে ভারতের রাজধানী সহ পুরো দিল্লি। অন্যদিকে মুহুরী নদীতে পানি বিপদসীমা অতিক্রম করায় রেড অ্যালার্ট চলছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার দক্ষিণে। রাজ্যের বাকি অংশে জারি অরেঞ্জ অ্যালার্ট। সোমবার থেকে টানা বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। বুধবার সকালেও বজ্রসহ ঝড় অব্যাহত। জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী, ব্যাহত গণপরিবহন সেবা। নুজহাত কামাল, এখন বিশ্ব। পাকিস্তানীয় বর্ষার চলতি মৌসুমে ৩৮ শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৯ জনে। অতিবৃষ্টি, বন্যাজনিত নানা দুর্ঘটনায় আহত ১৪০ জন। দেশটিতে গেল ২৬ জুন থেকে শুরু হওয়া একটানা প্রবল বৃষ্টিতে ১২ দিনে এমন পরিস্থিতি। খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, সিন্ধু আর বেলুচিস্তানের সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। এসব এলাকায় কমপক্ষে ৬৬টি বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ১৫০। অস্বাভাবিক বৃষ্টিতে গিলগিত, বালতিস্তান আর খাইবার পাখতুনখোয়া সহ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে হিমবাহে ধস ও আকস্মিক পাহাড়ি ঝড়ের সতর্কতা জারি করেছে প্রশাসন। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রেকর্ড বৃষ্টিতে ফেনীর ৩ নদীর বাঁধে ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত। শহর জুড়ে জলাবদ্ধতা। নোয়াখালীর ৫ উপজেলায় মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিওর সত্যতা মিলল বিবিসি ইনভেস্টিগেশনে। ২৪-এর গণ অভ্যুত্থানের অবিসংবাদিত অধ্যায় সাভার। নিয়ন্ত্রণ নিতে ছাত্র জনতার ওপর চলে নির্বিচারে গুলি। ৫ আগস্ট পর্যন্ত ২০ দিনেই শহীদ অন্তত ৫০। ওয়াশিংটনে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা শুরু আজই। নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা, অগ্রগতির আশা। এবং যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগের অপেক্ষায় দেশ। সৈয়দপুরে বছরে তৈরি হবে ৫০টি কোচ, চলছে সম্ভাব্যতা যাচাই। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।